আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলা সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, রামাদান জুড়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে থ্যালাসেমিয়ার নানাবিধ বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করেছি। আমরা নিজেরা সচেতন হয়েছি, আপনাদেরকেও আমাদের এই সচেতনতার সঙ্গী করবার জন্য আমাদের চেষ্টা ছিল সবসময়। আমরা সেই চেষ্টায় সামিল করেছি আমাদের ইসলামিক স্কলারদের, চিকিৎসকদের, যারা এই থ্যালাসেমিয়া সমিতির উদ্যোক্তা তাদের। আজকে আপনাদের সাথে সংযুক্ত করতে চাই থ্যালাসেমিয়ার যারা জার্নিতে রয়েছেন সরাসরি। একজন মা, তিনি আছেন ঢাকা শ্যামলী থেকে, মা মাসুদা খানম হীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন মানে থ্যালাসেমিয়ার শিশু, যিনি থ্যালাসেমিয়ার জার্নিতে 17 বছর ধরে রয়েছেন, জাহিন তানজিন রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাফি, তোমাকে এবং মাসুদা খানম হীরা, আপনাদেরকে দুজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে থ্যালাসেমিয়া একটা মরণ ব্যাধি অসুখ না, কিন্তু জীবন ব্যাধি অসুখ। মানে যতদিন আমরা বেঁচে থাকি, জীবন ব্যাপী অসুখ। যতদিন বেঁচে থাকি ততদিন আমাদেরকে এই জার্নিটা কন্টিনিউ করতে হয়। এবং এটাও জানি যে কী কারণে থ্যালাসেমিয়া হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি। তো আজকে আমরা দুজনকে এনেছি, একজন মা যিনি 17 বছর ধরে সন্তানকে নিয়ে জার্নিটা রয়েছেন, আর শিশু যে নিজে জার্নিটা নিজেই করছে, নিজের জীবন দিয়ে করছে। তো আমরা শুরুতে যেতে চাই মাসুদা খানম আপনার কাছে। আমরা জানতে চাই যে আপনারা কখন জানলেন যে আপনার শিশুটি থ্যালাসেমিয়া, আপনি তখন কীভাবে জানলেন এটা? ওর যখন 5 মাস বয়স, তখন ও ফ্যাকাশে হয়ে যায়, পুরো শরীর ফ্যাকাশে হয়ে যায়, ওর গায়ে জ্বর থাকে, তারপরে নিস্তেজ হয়ে পড়ে। একটা 5 মাস বয়সের শিশুর যে স্বাভাবিক মুভমেন্ট, ওইটা তখন ওর ছিল না। তারপরে আমার মনে হতো যে ওর শরীরে প্রচণ্ড ব্যথা। আমি যখন ওকে মাসাজ দিতাম তখন আমি বুঝতে পারতাম যে ও হয়তো ব্যথা পাচ্ছে, ওর জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে। তারপরে খাবারে অরুচি, তারপর বমি, এই সিমটমগুলোর থেকেই আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। নিজের পর ডক্টর ট্রিটমেন্ট করে টেস্ট করে তখন আমরা জানতে পারি থ্যালাসেমিয়া হয়েছে। আপনার হাজবেন্ড কি করেন? জব করেন। মানে উনি পড়াশোনা করেছেন কোথায়? উনি ময়মনসিংহ কলেজে পড়াশোনা করেছেন, ময়মনসিংহ থেকেই, ওখান থেকে মাস্টার্স করেছেন। তাহলে আপনারা দুজনেই তো একসাথে জেনেছেন যে ওর থ্যালাসেমিয়া, তখন আপনাদের প্রতিক্রিয়া বা চিন্তা কেমন হয়েছিল, কী ভেবেছিলেন তখন? আসলে থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের তেমন কিছু ধারণাই ছিল না, আমরা জানতামই না এই রোগটা সম্পর্কে। তা প্রথম যখন শুনলাম, স্বাভাবিকভাবেই আমরা হতবিহ্বল হয়ে পড়ি, কি করব, কোথায় যাব, কিভাবে ওর চিকিৎসা নিব, এই বিষয়টাতে আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি। এরপর আমরা প্রথমে শিশু হসপিটালে ট্রিটমেন্ট শুরু করি। তারপর এক সময় ওর যখন প্যাকসেল দেওয়ার, দীর্ঘদিন ধরে প্যাকসেল দিতে দিতে থ্যালাসেমিয়া রোগীদের একসময় অসেলের প্রয়োজন দেখা দেয়। কারণ যখন প্যাকসেলটা একজন থ্যালাসেমিয়া রোগীর শরীরে যাচ্ছে, থ্যালাসেমিয়া রোগীর কিন্তু শুধু রেড সেলটাই লাগছে, ব্লাডের অন্যান্য যে উপাদানগুলো, হোয়াইট সেল, তারপরে প্লাজমা, এগুলাই কিছু লাগছে না। সো ওদের শুধু রেড সেলটা দিতে হচ্ছে। তা এটা দিতে দিতে একসময় দেখা যায় যে ওদের কিছু কমপ্লিকেশন শুরু হয়, জ্বর আসা, তারপরে কনভারসেশন হওয়া, এগুলো হতে পারে কোনো কোনো রোগীর ক্ষেত্রে। তখন ব্লাডটা যখন করে দেওয়া হবে তখন এই কমপ্লিকেশনগুলো কম হবে। আর একটা বিষয় যে ট্রান্সফিউশনের সময় বেটার ট্রান্সফিউশন নিতে গেলে আমরা যদি লিউকোসাইট ফিল্টার ইউজ করি, সেটা হবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য বেস্ট। মানে এটাই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। আপনি কি করেন? আপনি নিজে কি করেন? আমি কোথায়? বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। সে কারণে হয়তো আপনি ব্যাপারগুলো আরো ভালো বলতে পারছেন, কারণ আপনি মানে আমরা দেখেছি যে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, এটা আমার দীনতা। আমি নিজেও থ্যালাসেমিয়া সম্পর্কে খুব ভালো জানতাম না, এবং এখনও যে খুব ভালো জানি তা না, কিন্তু আপনি যেহেতু সেখানে কাজ করেন বলে হয়তো ভালো জানেন। তো সেক্ষেত্রে আপনি যে আপনার শিশু, আপনার সন্তান জাহিন তানজিন রাফি, কি সুন্দর তোমার নাম, তাই না? তো ওকে নিয়ে আপনার ফ্যামিলিতে, আপনার সোসাইটিতে, আপনার পরিবারে বা সমাজের কোনো জায়গাতে কখনই কোনো এরকম অস্বস্তিকর বা মন খারাপ করার কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? 5 মাস বয়সে ওর যখন ডিজিজটা ধরা পড়ে, তখন আমি একটু বিরূপ প্রতিক্রিয়ার ভিতরে পড়ি। যেমন আমার শ্বশুরবাড়ির দিক থেকে যখন এই ডিজিজটা সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু অজানা বা অসচেতন। রাইট। থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা বাংলাদেশের মানুষেরা কিন্তু খুব কমই জানে। কিন্তু ইদানিং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটালের প্রচারণায় বা ওনাদের চেষ্টায় এটা অনেক প্রসার লাভ করছে, জানতে পারছে। ওনারা যখন জানলেন, ওনারা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। যখন ওনারা শুনলেন যে পরবর্তী বাচ্চা এরকম হওয়ার সম্ভাবনা আছে 25%। একটা থ্যালাসেমিয়া বাবা মায়ের সুস্থ শিশু 50% সুস্থ হওয়ার সম্ভাবনা, 25% কেরিয়ার, আর 25% হচ্ছে রোগী হবে।
সো ওনারা যখন চিন্তা করলেন যে এই বাচ্চাটা অসুস্থ, এর পরবর্তী বাচ্চাও অসুস্থ হতে পারে, অসুস্থ হতে পারে না তো, ক্যারিয়ার 25% আর রোগী 25%। সো ওনারা তখন চিন্তা করলেন যে ওনাদের যে ছেলে, আমার হাজবেন্ড, ওনার ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়লেন। ওই সময় আমি একটু প্রবলেম ফেস করেছি, কিন্তু কিছু সময় যাওয়ার পর ওনাদেরকে যখন কাউন্সিলিং করা হলো, বুঝাইলাম বিষয়টা সম্পর্কে, ওনারা বুঝেছেন এবং খুব পজিটিভলি নিয়েছেন বিষয়টা। এটা মানে আপনি একজন সৌভাগ্যবতী আমি বলবো স্ত্রী, যাকে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়নি, কিন্তু তাহলে এটা খুব স্বাভাবিক ছিল। কারণ আমরা আমাদের বাংলাদেশের মানে যে কোনো অসুবিধাই, সন্তানের যে কোনো অসুবিধা দেখেছি সবার আগে মাকে দায়ী করা হয়। আমি আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকল মানে দাদা শ্রেণীর, শ্বশুর শাশুড়ি শ্রেণীর সবাইকে বলতে চাই, স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই যে আপনি আপনার পুত্রবধূর সন্তানের ক্ষেত্রে যে মনোবৃত্তি পোষণ করেন, একটু শুধু থিঙ্ক করেন যে আপনার মেয়ের সন্তানের ক্ষেত্রে তার শ্বশুরপক্ষের লোকেরা সেম চিন্তা করে, আপনি যেমন যাতনা বা কথা দিয়ে এমন একটা পুত্রবধূকে কষ্ট দিতে চান, আপনার কন্যাও যদি আরেকটা ঘরে যে তেমন কষ্টই পায়, তাহলে ব্যাপারটি কেমন হবে একটু ফিল করে আমরা যেন আমাদের আচরণগুলো নিয়ন্ত্রিত করি এবং ঠিকঠাক মতো করবার চেষ্টা করি। এই কাজটা আমাদের খুব কম হয়। আমরা পুত্রবধূর সাথে একরকম আচরণ করি, কন্যার সাথে আরেক রকম আচরণ করি। তো আপনি সৌভাগ্যবতী যে আপনি তেমন আচরণ একটু পেলেও শেষ দিকে কাউন্সিলিং কারণে এটা ঠিকঠাক হয়ে গিয়েছে। জাহিন, তুমি কি তোমার কোনো কথা বলতে চাও? স্কুলে বা মাদ্রাসায় তুমি সব ঠিকঠাক মতো পাচ্ছ, সব ঠিক মতন হচ্ছে, আল্লাহর মতো কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হচ্ছে না, আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি। আমি যে মাদ্রাসায় বসছি সেখানে আমার বন্ধুরাও আমাকে খুব কেয়ার করে, অনেক আদর করে, এবং আমার হুজুররাও, বিশেষ করে যারা উস্তাদ আছেন, আমার যারা পার্সোনালি উস্তাদ, তারা আমাকে অনেক আদর করেন, আমাকে নিজের ছেলের মতো দেখেন। খুব খুশি হলাম আমরা তোমার উস্তাদকে, যারা তোমার বন্ধুদেরকে, যারা আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনার কাছে আবার একটু যেতে চাই। আপনি একটা লম্বা জার্নি, 17 বছর একটা বিরাট জার্নি, এবং এই জার্নিটা একজন মায়ের জন্য নিঃসন্দেহে কঠিন, এবং বাংলাদেশের বাস্তবতা অনেক বেশি কঠিন, কারণ এটা একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট। আমরা জানি যে, তো এই যে ব্যয়বহুল ট্রিটমেন্টের ব্যয়টা আপনার জন্য কতটা সহনীয় ছিল, বা এই ব্যাপারগুলো আপনি কীভাবে অ্যারেঞ্জ করেছেন? আমি থ্যালাসেমিয়া রোগীদের ট্রিটমেন্টের বিষয়টা, যেমন ফ্যামিলির সচেতনতা এবং অর্থনৈতিক, এই দিক থেকে 3 ভাগে ভাগ করব। যেমন একটা থ্যালাসেমিয়া শিশুর ট্রিটমেন্টে প্রথমত হচ্ছে তার ট্রান্সফিউশন নির্ভর থ্যালাসেমিয়া, যাদের কিছু সময় পরপর, কিছুদিন পরপর, নির্দিষ্ট সময় পরপর যখন ট্রান্সফিউশনের প্রয়োজন হয়, তখন রেগুলার ট্রান্সফিউশন করতে হয়। এবং ট্রান্সফিউশনের কারণে যখন ভিতরে আয়রন জমা হয়ে যায়, এই আয়রনটা নিষ্কাশনের জন্য তাদের আয়রন চিলেটর ব্যবহার করতে হয়, যেটা অত্যন্ত ব্যয়বহুল। এখন এই ট্রান্সফিউশনটাকে আমরা নর্মাল সেটের মাধ্যমে আমরা ট্রান্সফিউশন করতে পারি। যাদের অর্থনৈতিক সঙ্গতি কম বা সচেতনতা কম, ট্রান্সফিউশন, তো সেক্ষেত্রে হয় কি যে আমরা মোটামুটি কোনো রকমভাবে একটা ট্রান্সফিউশন দিয়ে মোটামুটি কোনো রকম ওষুধ একটা খাওয়াচ্ছি না, যখন পরিবার যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না থাকে বা এটা বহন করতে না পারে, তখন আমরা কোনো রকম দায়সারাভাবে একটু ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি, মেডিসিন খাওয়াচ্ছি না, ওইখানেই থাকে। এরকম কিছু পরিবার আছে। দ্বিতীয়ত কিছু পরিবার আছে যারা রেগুলার ট্রান্সফিউশন নিচ্ছে, মেডিসিনটা খাওয়াচ্ছে, কিন্তু মোটামুটিভাবে যে ফুল ডোজ এটা কাভার দিতে পারতেছে না। এটা 2টা কারণ, একটা হচ্ছে তাদের সচেতনতা, দ্বিতীয় হচ্ছে তাদের অর্থনৈতিক টানাপোড়েন। কারণ থ্যালাসেমিয়া রোগটা দীর্ঘদিন ধরে চলে, একটা ব্যয়বহুল রোগ। এটা কন্টিনিউ করতে হবে, এখন এটা কন্টিনিউ করতে পারতেছে না, আগামীতে হয়তো ভালো কোনো ট্রিটমেন্ট আসবে, আমরা দোয়া করছি। তৃতীয়ত হচ্ছে যে খুব বেটার ট্রিটমেন্ট, যেটা এখানে নিয়মিত লিকোসাইড ফিল্টার ইউজ করা, নিয়মিত আয়রন চিলেটর ব্যবহার করা, এইগুলা করলে যদি আমরা একটা থ্যালাসেমিয়া রোগীর সামগ্রিকভাবে এই সিস্টেমগুলা সঠিকভাবে চালাইতে পারি, তাহলে একজন থ্যালাসেমিয়া রোগী আপনার আমার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাদের পড়াশোনা করা, তাদের জব বা বিজনেস করা, তাদের বিয়ে করা, সন্তান সন্ততির বাবা মা হওয়া, সব কিছুই এরা করতে পারবে। ওক্ষেত্রে আমাদের সাবধান থাকা দরকার। কিন্তু এদের ওই যে বিয়ে কথা যেহেতু বললেন, আমরা যখন আমাদের সন্তানদের বিয়ে দেব, তখন তো অবশ্যই আমরা ট্রাই করব যে বাহক কাউকে যেন আমরা বিয়ে আমাদের সন্তানের সাথে না দিই। একজন রোগীকে বিয়ে দেওয়ার আগে মূল বিষয় হচ্ছে যে যা পার্টনার যিনি হবেন, ওনার অবশ্যই ব্লাড টেস্ট করে, ইলেকট্রোফোরেসিস, এইচবি ইলেকট্রোফোরেসিস টেস্ট করে তারপর বিয়ে দিতে হবে। জি, আমি আশা করছি আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে সেই চেষ্টাই করব। তো মাসুদা খানম হীরা, আপনি শ্যামলী থেকে এসেছেন, এই যে ঢাকা শহরের বিরাট জ্যাম ঠেলে, আপনাকে ধন্যবাদ জানাই। জাহিন, তানজিম, রাফি, তুমি আসছো অনেক কষ্ট করে, তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যে আলোচনাটি করলাম, এই আলোচনাটি উপভোগ্য কোনো আলোচনা না, বরং এটা হলো একজন মায়ের তার সন্তানকে নিয়ে 17 বছরের দীর্ঘযাত্রার কাহিনী, যেখানে তিনি হয়তো অনেক বিষয় স্ক্রিনে বললেন না, কিন্তু একটা মা তার এমন একটা সন্তানকে নিয়ে কি পর্যায়ের
মানবিক অমানবিক, মানবেতর অমানবতর, মানসিক এবং শারীরিক কষ্ট সহ্য করেন, পৃথিবীতে এমন কোনো শব্দমালা নাই যে শব্দমালা দিয়ে আমরা সেই বিষয়গুলোকে প্রকাশ করতে পারি। কারণ হলো একজন মা তার সন্তানকে 10 মাস গর্ভধারণ করে যে কষ্টটা পেয়েছেন এক ধরনের বহন করা, আর বাকি সময়টুকু মূলত পুরো সমাজ থেকে আড়াল করে রাখার যে কাজটি, সন্তানকে আত্মীয় স্বজনের কথা থেকে, বন্ধুদের কথা থেকে, অন্য ব্যথা থেকে দূরে রাখার যে কাজটি, এটা একান্তভাবে মা আর বাবাকে করতে হয়। ফলে মা নিজের কষ্টকে হজম করে, সমাজের কষ্টকে ধারণ করে সন্তানকে বড় করতে চান। সেক্ষেত্রে একজন মাসুদা খানম হীরা নিঃসন্দেহে আমরা বলবো যে বিষ হজম করে মুখ দিয়ে অমৃত দেখাচ্ছেন বা অমৃত প্রকাশ করছেন, সেই ঘটনাগুলো ঘটাচ্ছেন। আমরা এই সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আগামীর মায়েদের প্রতি আমরা যারা মা হব, আমরা যেন আমাদের সন্তানদের ধ্বংস আমাদের নিজের হাতে না করি, সন্তানদেরকে যেন এমন জীবনে ঠেলে না দিই যে এই জীবনে মৃত্যু তাদেরকে একটা চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়। চিকিৎসাটি ব্যয়বহুল এবং কষ্টকর। কাজে আমরা যেন বিয়ে করবার আগে, নিজেরা বিয়ে করবার আগে এবং সন্তানদের বিয়ে দেওয়ার আগে অবশ্যই ট্রিটমেন্ট করে, টেস্ট করে নিশ্চিত হয়ে যে আমি বাহক কিনা বা আমার সন্তান বাহক কিনা, এবং যদি তারা বাহক হয় যে কোনোভাবেই হোক আরেকজন বাহকের সাথে তার বিয়ে যেন আমরা বন্ধ করতে পারি। আমরা যদি এই কাজটুকু করতে পারি আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। কারণ আমরা চাই যে বাংলাদেশ হোক থ্যালাসেমিয়া মুক্ত, আর বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করবার জন্য কেরিয়ারে বিয়ে বন্ধ করা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায়ের কথা আমরা এখনও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং বুঝে আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।